কেউ একটা, হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার। বাংলা বিভাগ, কটন বিশ্ববিদ্যালয়, আসাম। এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে, বিভাগীয় প্রধান অধ্যাপিকা শিপ্রা গুহ নিয়োগী আমাকে যে তিনি আমন্ত্রণ জানিয়েছে, এতে আমি বিশেষভাবে কৃতজ্ঞ মনে করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছি, বাংলা থিয়েটারের ইতিহাসে একটি বিশেষ বিতর্কিত অধ্যায়। বিষয়টি কোম্পানি থিয়েটার, বঙ্গ থিয়েটারের একটি বিতর্কিত অধ্যায়। এমনটা নয় যে এই অধ্যায় সমাপ্ত হয়ে গেছে, এই অধ্যায় চলছে, এখনো চলবে। কতদিন চলবে বা তার পরিসমাপ্তি কোথায়, এখনই সুনিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। আমি এই বিষয়টির মধ্যে আসার আগে, তার আগে ফানুসটাকে একটু উড়িয়ে নিই, তারপরে আমি ফানুসটা ফাটাব। বাংলা থিয়েটারের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা যদি প্রসেনিয়াম থিয়েটার থেকে ধরি, সেক্ষেত্রে আমাদের লোকনাট্য বা যাত্রার কথা আমি একটু বাদ রেখেই বলতে চাইছি। তাহলে দেখব বিদেশি রঙ্গালয়, শখের থিয়েটার, সাধারণ রঙ্গালয়, পেশাদার থিয়েটার, গণনাট্য, গ্রুপ থিয়েটার। এখনো পর্যন্ত এই হচ্ছে আমাদের বঙ্গ থিয়েটারের সিনারিও। সেইখানে দাঁড়িয়ে এই যে কোম্পানি থিয়েটারের কথা এসছে, তার সাথে সাধারণ মানুষ, অর্থনীতি ইত্যাদি সব কিছুই যুক্ত এবং সম্পৃক্ত। আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে বিদেশি রঙ্গালয়ের সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। প্রাথমিকভাবে বাঙালিদেরই কোনো এন্ট্রি ছিল না। ঠাকুরবাড়ির দ্বারকানাথ ঠাকুর তার ব্যবসার কারণে তাদের সাথে সংযোগ স্থাপন করেছিলেন এবং দ্বারকানাথ ঠাকুরের হাত ধরেই বিদেশি রঙ্গালয়ে আমাদের বাঙালিদের অন্তর্ভুক্তি ধীরে ধীরে হয়। বিশেষ করে ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, ক্যালকাটা থিয়েটার, শাঁসুচি থিয়েটার, এই থিয়েটারগুলোর মধ্য দিয়ে বাঙালির সেই অর্থে কোনো অন্তর্ভুক্তি ছিল না। কিন্তু বাঙালি চাইছিল বিদেশিয়ানাটা রপ্ত করতে। এই বিদেশিয়ানা রপ্ত করতে গিয়ে আমরা দেখলাম প্রথম একজন বাঙালি প্রসন্ন কুমার ঠাকুর, তিনি হিন্দু থিয়েটার বানিয়েছিলেন, যে হিন্দু থিয়েটারে শুধুমাত্র বিদেশি নাটক অভিনীত হতো এবং শখের থিয়েটার। তাহলে বিদেশি রঙ্গালয় থেকে এলো শখের থিয়েটার, এবং এই শখের থিয়েটারের মধ্যে বনেদিয়ানাই সম্পৃক্ত ছিল। বনেদিয়ানার বাইরে কিছু ছিল না। কলকাতার বনেদি বাবুরাই এই শখের থিয়েটার পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন। সেদিক থেকে আশুতোষ দেবের থিয়েটার, বিদ্যুৎ সায়নী থিয়েটার, জোড়াসাঁকো থিয়েটার, এগুলো সব শখের থিয়েটার, যার মধ্যে বাবুয়ানাই চলত। বাবুয়ানা এবং তার সাথে ব্রিটিশদের সাথে সম্পৃক্ত হওয়া। 1872 সালে যে সাধারণ রঙ্গালয় তৈরি হয়, সেই সাধারণ রঙ্গালয়ে টিকিটের বিনিময়ে সাধারণ মানুষ নাটক দেখতে পারবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়। ন্যাশনাল থিয়েটার, যদিও সেই ন্যাশনাল নামের সাথে গিরিশ ঘোষের নানা রকম তর্ক বিতর্ক ছিল। কিছুদিন পরেই সেই প্রজেক্ট ভেঙে যায়, ন্যাশনাল থিয়েটার ভেঙে যায়। 10 বছর পরে 1881 সালে এই
ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল রূপে ভুবন মোহিনী নিয়োগের কাছে আসে। বাঙালি ভুবন মোহিনী নিয়োগের হাত ধরে কেদারনাথ চৌধুরী, কালিদাস মিত্রর হাত ঘুরে শেষে এই থিয়েটারটি যায় প্রতাপ চাঁদ জহুরির কাছে, যিনি একজন ব্যবসায়ী, যিনি থিয়েটারটাকে ব্যবসা করবেন বলে কিনে নিলেন। এই যে প্রতাপচাঁদ জহুরি থিয়েটার কিনে ব্যবসা করলেন, আমি যে কোম্পানি থিয়েটারের কথা বলছি সেই কোম্পানি থিয়েটারের একটা বীজ এই ব্যবসায়িক ভিত্তির মধ্যে লুকিয়ে আছে, অর্থাৎ প্রতাপচাঁদ জহুরির মধ্যে লুকিয়ে আছে। প্রতাপচাঁদ জহুরি এই থিয়েটার কিনে নেওয়ার পরেই তিনি কি করে এই থিয়েটার পরিচালনা করা যায়, এই থিয়েটারের দেখভাল কিভাবে করা যায় তার খাতা বানালেন। কারা এই থিয়েটারের কে এই থিয়েটারের পরিচালক হবে, কারা এখানে অভিনয় করবে, অভিনেতাদের কত টাকা দেওয়া হবে, দারোয়ান কে থাকবে, একদম ব্যবসায়িক ভিত্তিতে তিনি পরিচালনা করতে লাগলেন। গিরিশ ঘোষ তখন পার্কার কোম্পানিতে চাকরি করেন। পার্কার কোম্পানি থেকে তিনি ইস্তফা দিয়ে এই প্রতাপচাঁদ জহুরির কাছে 100 টাকার মাস মাহিনা এবং সাথে বোনাস এই শর্তে প্রতাপচাঁদ জহুরির কাছে এলেন নাটক পরিচালনা করার জন্যে। তাহলে প্রতাপচাঁদ জহুরি হচ্ছে মঞ্চের মালিক, থিয়েটারের মালিক, আর গিরিশ ঘোষ হচ্ছেন নির্দেশক, পরিচালক, নাটক পরিচালনা করবেন। খুব ভালো কথা। গিরিশ ঘোষ কতগুলো নাটক উপস্থাপনা করতে লাগলেন। মায়াতরু, মোহিনী প্রতিমা, আলাদিন, এই সমস্ত নাটকগুলো গিরিশ ঘোষ উপস্থাপন করতে লাগলেন। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই নাটকগুলোয় দর্শক আসছে না। মঞ্চের মালিক বলছেন যে আমার ব্যবসা চাই, আমি থিয়েটারের ব্যবসা করতে এসেছি, আমার ভালো নাটক চাই না, আমার থিয়েটারে প্রচুর দর্শক আসবে, টিকিট বিক্রি হবে, আমি এরকম নাটক চাই। কিছুদিন পরে এখানে রামায়ণ এবং মহাভারতকে কেন্দ্র করে নাটক উপস্থাপন করা হলো। অহিন্দ্র চৌধুরী এক জায়গায় লিখছেন, সীতার বনবাসী প্রথম বাংলার মা জননীদের নাট্যশালার অভিনয় দর্শনে আগমনের জন্য সমস্ত দ্বিধা সংকোচের দায় উন্মুক্ত করে দিল। আমি এত কথা বলছি এই কারণে যে এই যে জনরুচি, তখন হিন্দু রিভাইভালের যুগ চলছে, 1883, স্বাভাবিকভাবে এদিকে 76-এ নাট্য নিয়ন্ত্রণ আইন চলে এসেছে, তার ভিত্তিতে এক মিনিট, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। এবার নিশ্চয়ই ঠিক আছে। একটু ইন্টারাপ্ট হলো। আসলে আমি যে কথা বলতে চাইছি যে তৎকালীন সময়ে পেশাদার থিয়েটারের যে মালিক
সেই মালিক নির্ভর অভিনয় হবে। মালিক যা বলবে সেই অনুযায়ী পরিচালককে নাটক নির্দেশনা করতে হবে এবং তার ভিত্তিতে অর্থ আসবে। আমরা এই জায়গাটা একটু স্মরণে রাখবো যে প্রতাপচাঁদ জহুরি মঞ্চের মালিক ছিলেন, তার ভিত্তিতে পেশাদার থিয়েটার চলতো। এরকম আরও একজনের কথা আমরা বলতে পারি, গুরমুখ রায়। একইভাবে শিশির ভাদুড়িও কিন্তু ম্যাডান কোম্পানিতে অভিনয় করেছেন, মঞ্চ মালিক নির্ভর। এই যে পেশাদার থিয়েটারের ধারণা, যেভাবে পেশাদার থিয়েটার আমাদের বঙ্গ থিয়েটারের ইতিহাসে পরিষেবা দিয়ে গেছে, ঠিক তার পরে পরেই কিন্তু এসছে গণনাট্য। গণনাট্যের চিন্তা চেতনা এই পেশাদার থিয়েটার থেকে একেবারেই আলাদা। সে গণচৈতন্যে সাধারণ মানুষের জয়গান করে, কোনো পেশাদারি ভিত্তি নয়, সাধারণ মানুষের পিপলস থিয়েটার স্টার্স দ্য পিপলস, এই হচ্ছে গণনাট্যের চিন্তাধারা। গণনাট্য থেকে 48 সালে তৈরি হচ্ছে বহুরূপী গ্রুপ থিয়েটার শম্ভু মিত্রের হাত ধরে। তারপরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত এবং বাদল সরকারের হাত ধরে গ্রুপ থিয়েটারের একটা বৃহত্তর প্রয়াস বঙ্গ থিয়েটারে এতদিন ধরে চলে এসেছে। প্রশ্ন হচ্ছে যে এই যে থিয়েটারি কারবারি, থিয়েটারি ইতিহাস, এই গ্রুপ থিয়েটারের মধ্য থেকেই আমি এখন আমার মূল বিষয়ের দিকে চলে আসতে চাইছি। 2013 সালে ব্রাত্য বসু একটি বই লিখলেন, ছোট্ট পুস্তিকা, 28 পাতার একটি 1.5 ফরমার বই, 20 টাকা দাম। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে নতুন শতাব্দীর বঙ্গ থিয়েটার বিষয়ক একটি প্রস্তাবনা বা ইস্তেহার। নতুন শতাব্দীর বঙ্গ থিয়েটার বিষয়ক একটি প্রস্তাবনা বা ইস্তেহার। এই বইটা বেরোনোর সাথে সাথে থিয়েটারি বাজারে রেড়ে পড়ে যায়। এটা আবার কি? ঠিক 3-4 বছর পরেই 2018 সালে ব্রাত্য বসুরই অগ্রজ প্রতিম বন্ধু এবং মঞ্চের মানুষ তীর্থঙ্কর চন্দ আর একটি এর অ্যান্টিথিসিস বার করে দিলেন। বইটার নাম কি? কোম্পানি থিয়েটার একটি বিপজ্জনক প্রস্তাবনা। ভারী মুশকিলের ব্যাপার। একজন থিয়েটারের নতুন ইস্তেহার বানাচ্ছেন, আর একজন বলছেন বিপজ্জনক প্রস্তাবনা, কয়েকটি অভিমত। মাথায় রাখতে হবে, ব্রাত্য বসু এই ইস্তেহার বা প্রস্তাবনা রচনা করতে গিয়ে তিনি সবসময় মাথার মধ্যে পুঁজিবাদী দক্ষিণপন্থী মনোভাবকে মাথায় রেখেছেন। কতটা কার্যকর করেছেন সেটা পরের বিচার্য বিষয়, কিন্তু মাথায় রেখেছেন। উল্টো দিকে তীর্থঙ্কর চন্দ যখন তার এই বিপজ্জনক প্রস্তাবনা বইটি রচনা করছেন, তিনি বামপন্থী মনোভাব মাথায় রেখেই বইটি রচনা করছেন। এই প্রথমে ব্রাত্য বসুর যে ইস্তেহার, সেই বিষয়কে ধরেই আমি এগোতে চাইছি। তিনি লিখছেন এক জায়গায়, প্রথমেই যে এই থিয়েটারে যারা কাজ করেন, বঙ্গ থিয়েটারের ঝলসানো নাট্য মাধ্যমটিকে যারা খুব ভালোবেসেছেন, কামুর সিসিপাস পুরাণের সেই ব্যক্তি যে একটি বিরাট বড় পাথরের চাই রক্ত শ্বেত ঘাম ঝরিয়ে ওপরে তুলে নিয়ে যাচ্ছে, আবার গড়িয়ে পড়ছে, আবার তুলে নিয়ে যাচ্ছে, বঙ্গ থিয়েটারের যারা কর্মী তারা যেন এই কাজটি করে চলেছেন। এখন বিষয় হচ্ছে যে
এই যে বঙ্গ থিয়েটারের কর্মীরা এই কাজটি করে চলেছেন, ব্রাত্য বসু এই কাজটিকে গ্রুপ থিয়েটারের ভেতর থেকে ধরলেন। আসলে তিনি গ্রুপ থিয়েটারের কর্মীদের, গ্রুপ থিয়েটারের যারা কর্ণধার, যারা নানা রকম অসুবিধার মধ্যে থেকেও নাটক নিবেদন করে যাচ্ছেন দর্শকের মনোরঞ্জনের জন্যে, তাদের সম্পর্কেই এই কথা বললেন। এই কথা বলতে গিয়ে তিনি যে ইশতেহার নির্মাণ করছেন, সেই ইশতেহার নির্মাণ করতে গিয়ে প্রথমে তিনি গ্রুপ থিয়েটার সম্পর্কে তার একটা ধ্যান ধারণা তার গ্রন্থে, এই প্রস্তাবনা বা ইশতেহারে উল্লেখ করছেন। গ্রুপ থিয়েটার সম্পর্কে তার প্রস্তাবনা কি না, এটি একটি নিরীক্ষামূলক বৌদ্ধিক চর্চা। নিরীক্ষামূলক বৌদ্ধিক চর্চা নিশ্চিতভাবে আমার মনে হয় এটা আলাদা করে বলার কোনো দরকার ছিল না। 2, এগুলো আমি গ্রুপ থিয়েটার সম্পর্কে বলছি। এই চর্চা আদর্শভিত্তিক, অর্থের সঙ্গে অনর্থের সম্পর্ক। যখনই অর্থের সঙ্গে অনর্থের সম্পর্কের কথা আসছে, তখনই এই বিষয়টির মধ্যে খুব স্বাভাবিকভাবে স্পষ্ট হয়ে উঠছে এর সাথে পুঁজির কোনো সংযোগ নেই। নাম্বার 3, এর বৃহত্তর একটি রাজনৈতিক হেতু আছে। আমি বলছি সেই রাজনৈতিক হেতু বামপন্থী বা কমিউনিজম। 4, এই গ্রুপ থিয়েটারের যাকে আমরা সংঘ বলি, এই সংঘের কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে খ্যাতি আসবে, অর্থ উপার্জন হবে, কম বেশি যাই হোক, কিন্তু ব্যক্তি বা কর্ণধর যিনি আছেন তিনি যশ ও মুনাফা থেকে দূরে থাকবেন। শেষত এই যে গ্রুপ, এই যে সংঘ, তাদের যে আমরা যেমন বহুরূপীর নাম জানি, পিএলটির নাম জানি, নান্দিকারের নাম জানি, ব্রাত্য বসু বলছেন যে দিনের শেষে ওই নামের থেকে ব্যক্তি নামটাই বড় হয়ে উঠেছিল। আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নামে চিনি, আমরা শম্ভু মিত্রের নামে চিনি, আমরা উৎপল দত্তের নামে চিনি ওই সংঘকে। কিন্তু ধীরে ধীরে এই গ্রুপ থিয়েটারের মঞ্চ প্রযোজনা, দর্শকের কাছে পৌঁছানো কেমন যেন রুগ্ন একটি শিল্প মাধ্যম হয়ে উঠছিল। তাকে তিনি নতুন করে ভাববার জন্যেই এই থিয়েটারি ইশতেহার জারি করলেন। উনি যে থিয়েটারি ইশতেহার জারি করলেন, সেইখানে তিনি কি বলছেন যে আমার এই থিয়েটার, কোম্পানি থিয়েটার, নিরীক্ষার এবং নাট্য ভাষার নব্য সৃজনক্ষম সময় ভাষ্য নির্মাণ করবে। অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট থাকবে, সমকালীন একটা ভাষ্য থাকবে। দ্বিতীয়ত, সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ স্থাপন ও স্থান বিশেষে বিপণনকরণ। অর্থাৎ সমকালীন রাজনীতি যেমন আসবে, তার বিপণনও চলবে। খুব ভালো কথা। থাকবে। এর আগে পর্যন্ত কিন্তু গ্রুপ থিয়েটারের সেই অর্থে গণমাধ্যম নির্ভরতা ছিল না। গণমাধ্যম নির্ভরতা থাকবে, যদিও এই গণমাধ্যম নির্ভরতা 20-25টা শোর পরে আর বিশেষ থাকে না। 4, এই যে কোম্পানি থিয়েটার, এই কোম্পানি থিয়েটারে যারা অভিনয় করবে তাদের এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না যে নির্দিষ্ট একটি গ্রুপে এসে অভিনয় করলেও অন্য কোনো দলে গিয়ে সে অভিনয় করতে পারবে না, সে অন্য কোনো গ্রুপে বা দলে গিয়েও অভিনয় করতে পারবে এবং তারা একটি নির্দিষ্ট মাসোহারার মধ্য দিয়ে কাজ করবে। এবং যে সমস্ত কুশীলবেরা এখানে থাকবেন,
এটা যেহেতু একটি বিশেষ প্রক্রিয়া, অর্থনৈতিক বা থিয়েটারের অর্থনৈতিক চিন্তা এর একটি চমৎকার বিষয়, এর সাথে ভীষণভাবে সম্পৃক্ত, সে কারণে সোনালী পর্দা থেকে যদি কেউ এখানে এসে অভিনয় করেন, তাহলে তার সোনালী পর্দাকে গুরুত্ব দেওয়া হবে না, তার অভিনয় সত্তাকে গুরুত্ব দেওয়া হবে। ইশতেহারের পরবর্তী প্রস্তাব কি? এটি, এই কোম্পানি থিয়েটার সরকারকে উপযুক্ত কর দিয়েই মঞ্চে অভিনয় করবে। শেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে এই ইশতেহারের বক্তব্য, যে বক্তব্য আমি স্পষ্ট করার জন্যই আমি ওই প্রতাপচাঁদ জহুরি এবং গুরুমুখ রায়ের কথা বলেছিলাম। এখানে বলা হচ্ছে, কোম্পানি থিয়েটারের পরিচালক তথা দলনেতারা ক্রমেই হয়ে উঠলেন দুই বিপরীতের যুগ্ম অর্থাৎ বাইনারি অপোজিট। একজন প্রযোজক থাকবেন, একজন নির্দেশক থাকবেন। দুজনকেই থিয়েটারের অর্থনীতি নিয়ে ভাবতে হবে। এইবার যদি আমরা একটু পেছনে ফিরে যাই, যে সময়ে প্রতাপচাঁদ জহুরি তার থিয়েটারি ব্যবসা শুরু করেছিলেন, সেই সময় কিন্তু গুরু গিরিশচন্দ্র ঘোষকে অর্থনীতি নিয়ে ভাবতে হয়নি। তিনি শুধুমাত্র নাট্য পরিচালনা করছিলেন। সমস্ত অর্থনীতি নিয়ে ভেবেছিলেন প্রতাপচাঁদ জহুরি, গুরুমুখ রায়েরা। কিন্তু এখানে যিনি প্রযোজক অর্থাৎ পয়সা ঢালবেন এবং যিনি নাট্য পরিচালনা করবেন, এই দুজন মানুষকেই তার অর্থনীতি নিয়ে ভাবতে হবে। এবং এই দুজন মানুষকেই অর্থনীতি নিয়ে ভাবতে হবে, এবং দুজন মানুষেরই কর্মপদ্ধতি আলাদা। যিনি নাট্য নির্দেশক বা পরিচালক, যার দায়িত্ব কে অভিনয় করবে, কে তার টেকনিশিয়ান হবে, কে তার আলো নির্মাণ করবেন, কে তার কস্টিউম দেখবে, কার অভিনয় কেমন হবে, এগুলো যেমন প্রযোজকের কাজ নয়, প্রযোজক এবং এই নির্দেশকের মধ্যে একটা সেতু নির্মিত হবে, যারা যৌথভাবে কাজ করবে। যেখানে পেশাদার থিয়েটারের মধ্যে প্রতাপচাঁদ জহুরি নামক একজন প্রযোজক ছিলেন, গ্রুপ থিয়েটারে এসে, যখন আমরা গ্রুপ থিয়েটারের কথা বলছি, সেই গ্রুপ থিয়েটারের কিন্তু এরকম কোনো ফাইন্যান্সার ছিলেন না। যিনি দলকর্তা, তাকেই অর্থ, মঞ্চ প্রযোজনা, নির্দেশনা সমস্ত কিছুই ভাবতে হতো। গ্রুপ থিয়েটার থেকে বেরিয়ে এসে কোম্পানি থিয়েটার এই বিষয়টিকে গুরুত্ব দিলেন যে না, আমাদের অর্থের সংস্থান এবং নাট্য পরিচালনার সংস্থান, এই দুই বিষয়কে সম্পৃক্ত করতে হবে, যা গ্রুপ থিয়েটারে ছিল না। গ্রুপ থিয়েটার থেকে কোম্পানি থিয়েটারে এটাই নতুন সংযোজন। ব্রাত্য বসুর উল্লেখযোগ্য দক্ষতা এই বিশেষ প্রক্রিয়া তার থিয়েটারি প্রক্রিয়ার মধ্যে আনার জন্য, যে প্রযোজক পরিচালক সংস্থা। এখন আমরা বারবার এই কোম্পানি থিয়েটার করে যাচ্ছি। ব্রাত্য বসু এই কোম্পানি থিয়েটার এই নামটা কেন দিলেন, এবং এই কোম্পানি থিয়েটার নামটা দেওয়ার কারণেই কিন্তু বঙ্গ থিয়েটারের ইতিহাসে বিতর্কগুলো তৈরি হয়েছে। এই যে ইশতেহারগুলো আমি বললাম, এই ইশতেহার পড়ে তীর্থঙ্কর চন্দ কতগুলো গুরুত্বপূর্ণ কমেন্টস করলেন। 1 নম্বর হচ্ছে, কোম্পানি থিয়েটার একটি একনায়কতন্ত্রের জন্ম দেবে। 2 নম্বর হচ্ছে, এটি একটি প্রজেক্ট, এর আলাদা কোনো চর্চা বা অভিনিবেশ নেই। এবং এই কোম্পানি থিয়েটার সংক্রান্ত কথা বলতে গিয়ে ব্রাত্য বসু একত্র বলেছিলেন, থিয়েটারকেই সমস্ত কিছুর দাদন দিতে হবে এমন কোনো কথা নেই। সেইটাকে ধরে
তীর্থঙ্কর বাবু বললেন যে থিয়েটার এ থেকে মুক্ত হতে পারে না। শুরু হলো বিতর্ক, তার সাথে নামটিও জড়িত, কোম্পানি থিয়েটার। ব্রাত্য বসু নিজে বলছেন, আমার এই নতুন যে থিয়েটারি প্রক্রিয়া বা ব্যবস্থা বা প্রস্তাব বা ইশতেহার, এর নামটা যদি ফোর্থ থিয়েটার, ফিফথ থিয়েটার বা প্রতিরোধের থিয়েটার এরকম একটা নাম হতো তাহলে কোনো অসুবিধে ছিল না। সমস্ত তালগোল পাকিয়েছে এই কোম্পানি থিয়েটার, কোম্পানি নামটি। এই কথা বলতে গিয়ে তিনি বলছেন, কোম্পানি নামটি যেন সেই চিরকেলে পুঁজি বা লাভ শব্দটিকে উস্কে দিচ্ছে। সত্যিই তাই। কিন্তু আমরা খেয়াল করিনি কোম্পানি নামটি এখনো সনাতন ও সেকেলে। ব্রাত্য বসু বলছেন আমরা খেয়াল করি, এই খেয়াল শব্দটা গুরুত্বপূর্ণ। গদি পাল্টে হয়েছে হাইট ব্যাক চেয়ার, টানা পাখা বদলে এখন হয়েছে বাতানুকূল ঘর, খেরোর খাতায় কর যে কেনা পালকি বদলে এখন হয়েছে ক্রেডিট কার্ডে ইএমআই দেওয়া। তেমনি কোম্পানির নাম বদলে হয়েছে কর্পোরেট। অর্থাৎ তিনি কর্পোরেট ব্যাপারটাকে মাথায় রাখছেন। কোম্পানি থিয়েটার নামটি আসলে হয়তো একটি সন্দেহবাচক অব্যয় তিনি যুক্ত করছেন, আসলে হয়তো তার মধ্যে কৌতুক শব্দটা কোথাও একটা কেমন খুব খেলো লাগে। যাই হোক, তিনি সেটা বলেছেন। এখন এই কোম্পানি থিয়েটার আসার আগেই তো আমাদের বঙ্গে যাত্রাতে নট্য কোম্পানি ছিল। নট্য কোম্পানি গ্রামের পর গ্রাম শীতকালে তাদের যাত্রার মধ্য দিয়ে গ্রামীণ সাধারণ মানুষের বিনোদন দান দিয়েছে। সেখানে তো কোথাও পুঁজির কথা আসেনি। বা নট্য কোম্পানি যে সাধারণ মানুষের বা গ্রামীণ মানুষের নাগরিকতার বাইরে যে বিনোদন, সেই বিনোদন দিয়ে পুঁজির সত্য উপস্থাপন করেছেন, এমন কথাও আসেনি। যাত্রা করে ফাতরা লোকে এইটা বলে পুঁজির ব্যাপারটা যাত্রার মধ্য দিয়ে খেলাপ করে দেওয়ার এক প্রকার প্রক্রিয়া থাকতেই পারে। তাহলে কি যুক্তিটা নস্যাৎ করে দেওয়া যায়? যাত্রাকে তো কখনো আমরা এই পুঁজির দিক থেকে কোম্পানি, নট্য কোম্পানি একটা পুঁজিবাদী সংস্থা, এটা সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে বা বৈষম্য সৃষ্টি করতে পারে, এমন কথা কিন্তু আমরা জানি না। তাহলে কতগুলো প্রশ্নের সম্মুখীন আমরা হই। কি প্রশ্নের সম্মুখীন আমরা হই? যে কোম্পানি থিয়েটারের সাথে যে কোম্পানি শব্দটা যুক্ত আছে এটাই বড় কথা নয়। এর আগে বিষয়টি নিয়ে কেউ ভাবেনি, এখন ভাবছে। কারণ নট্য কোম্পানি ও কোম্পানি থিয়েটারের উদ্দেশ্য এক নয়। যেহেতু নট্য কোম্পানির উদ্দেশ্য এরকম কিছু ছিল না, সেজন্য ওই নট্য কোম্পানি নিয়ে আমরা ভাবিনি। কিন্তু কোম্পানি থিয়েটারের উদ্দেশ্য যেহেতু একটি পুঁজিবাদী ধারণার মধ্যে পর্যবসিত হতে পারে বা হচ্ছে, বা সেইভাবে তার থিয়েটারি প্রক্রিয়া চলছে বা নাটকও সেইভাবে রচিত হচ্ছে, ফলে এর উদ্দেশ্য ভিন্ন, এরকম একটা ব্যাপার আসছে। দ্বিতীয়ত না, ফাইনালি যে সরকারি অনুদানের ভিত্তিতে থিয়েটারগুলি চলে, সেই সরকারি অনুদান নেওয়ার কারণে থিয়েটারের বিপ্লবাত্মক মানসিকতা সরে গেছে থিয়েটারের। সুতরাং কোম্পানি থিয়েটার একটি বিশেষ তত্ত্বকে সামনে রেখে তার প্রক্রিয়াকরণ করছে। এখন দেখা যাক সেই প্রক্রিয়াকরণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। গ্রুপ থিয়েটার তৈরি হয়েছিল 48 সালে, দেশভাগের ঠিক পরেই। দেশভাগ পরবর্তী সময় থেকে
সালের জরুরি অবস্থা পর্যন্ত ভারতবর্ষে দেখবেন সেই অর্থে বাংলা উত্তাল। উদ্বাস্তু আগমন, ট্রাম শ্রমিক ধর্মঘট, শিক্ষক আন্দোলন, খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট সরকার এবং বৃহত্তর আন্দোলন, ইমার্জেন্সি ৭৫ সাল, এই পর্যন্ত গ্রুপ থিয়েটারের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে একবিংশ শতকের থিয়েটারের যে কারবারি, দুটো না কোনোভাবেই এক জায়গায় আনা যায় না, দুটো সমান্তরাল। কেন আনা যায় না? কারণ এই সময় পর্যন্ত ৭৫ সাল পর্যন্ত বা ৮০ সাল পর্যন্ত বঙ্গীয় জীবনে যে ধরনের সমাজ সংস্কৃতি, মানুষের ক্রাইসিস ছিল, এখন সে ক্রাইসিস নেই। ৬৬তেও বড় ধরনের খাদ্য আন্দোলন হয়েছে এবং তৎকালীন সময়ে উৎপল দত্তের নাটকের পর নাটক, মঞ্চসফল নাটক, দুঃস্বপ্নের নগরী, মিছিল নগরী, গঙ্গাপক্ষে কল্লোল, ফেরারি ফৌজ, টিনের তলোয়ার, অসাধারণ সব প্রযোজনা। তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি যে মঞ্চে দর্শক আসছে না, এবং একজনকে ৩টের বেশি টিকিট দেওয়া হতো না, এরকমও হয়েছে। আনন্দবাজারেই আমরা খবর দেখেছি। শম্ভু মিত্র তার চাঁদবণিকের পালায় তৎকালীন সময়ে রাজনীতির বৃহত্তর প্রেক্ষিত তুলে ধরেছেন। দর্শকের শম্ভু মিত্রের নাটক দেখতে দর্শকের কখনো অভাব ঘটেনি, এবং তিনি ভীষণভাবে প্রসেনিয়াম থিয়েটারের বিরুদ্ধ হওয়া সত্ত্বেও তার নাটকে দর্শকের অভাব ঘটে। ৮০ সালের পরবর্তী সময় থেকেই গ্লোবাল একটা ফ্রেম সারা বিশ্বে তৈরি হয়েছে, গ্লোবাল ভিলেজ। মুক্তবাজার অর্থনীতি চলে এসেছে। সেই মুক্তবাজার অর্থনীতি আসার সাথে সাথে সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের চাহিদা, এগুলোরও বদল ঘটেছে। আমরা যদি দেখি ৯০-এর দশকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তাদের দৌলতে যে মুক্তবাজার অর্থনীতি ভারতবর্ষকে শূন্য থেকে তুলে নিয়ে এসেছিলেন, যেখানে জিডিপি রেট প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছিলেন, হঠাৎ করেই ১০ বছরের মধ্যে সমগ্র ভারতবর্ষে মধ্যবিত্তের হার ১০% বৃদ্ধি পেয়ে গেছে। সুতরাং যেখানে মধ্যবিত্তের হার ১০% বেড়ে যাচ্ছে, সেখানে রুচির বদল ঘটে যাবে। ৯-এর দশকের এই বাজার অর্থনীতির নতুন বিকাশকে কিন্তু ব্রাত্য বসু ধারণ করলেন, যে বাজার অর্থনীতি মধ্যবিত্তকে কিভাবে নতুন চিন্তার উন্মেষ ঘটিয়েছে। এবং আইটি হাব ব্যাঙ্গালোর, আমাদের কলকাতার সেক্টর 5, এই সমস্ত স্থানে, এই সমস্ত আইটি সেক্টরগুলোতে মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা নতুন কর্মোদ্যমে তারা কিন্তু কর্মসংস্থানে ঢুকে পড়েছে। মানুষের জীবনের ভিত্তি, চাহিদা সবটাই বদলে গেছে। এবং সবচেয়ে বড় কথা, ঠিক এই সময়ে দাঁড়িয়ে টেকনোলজি আমাদের সামগ্রিক জীবনকে ধারণ করে বসে আছে। পুঁজি এই টেকনোলজির মধ্যে, ফলে আমরা যদি দেখি ব্রাত্য বসু তার কোম্পানি থিয়েটার প্রক্রিয়ার মধ্যে এই মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে মধ্যবিত্ত জীবনের যে পরিচলন, তাকে ধারণ করলেন। এর আগে আমাদের যে গ্রুপ থিয়েটারগুলো ছিল, সেই গ্রুপ থিয়েটারে অভিনয় করে সেই অর্থে বেশিরভাগ কুশীলবেরাই কোনো অর্থ পেতেন না, বা তাদের কোনো অর্থের সংস্থান হতো না। ব্রাত্য বসু বললেন যে শিল্প সাহিত্যের আরও যে সমস্ত শাখাগুলো আছে, তার মধ্যে পেশাদারিত্ব আছে। আমাদের থিয়েটারের মধ্যে পেশাদারিত্ব আসবে না কেন? কেন একটি ছেলে নাটকে অভিনয় করতে এসে সে সংসার চালাতে পারবে না? যে কারণে তিনি এই
কোম্পানি থিয়েটার ব্যবস্থার মধ্যে মাসোহারার প্রক্রিয়া চালু করলেন। যারা এখানে অভিনয় করবেন তারা মাস মাইনেতে অভিনয় করবে, যেন দিনের শেষে সে বাড়িতে গিয়ে বলতে পারে যে আমি কোনো একটি জায়গায় কাজ করি, সেটা ঘটনাচক্রে অভিনয়। এবং আধুনিককালের যারা এই মডার্ন টেকনোলজিকে সামনে রেখে যাকে আশ্রয় করে বড় হচ্ছে, তাদের পক্ষে ওই ফ্রি মাসোহারা বাইরে গিয়ে কাজ করার সামর্থ্য বা ইচ্ছেও নেই। দুটো পয়সা পাওয়ার জন্যই কিন্তু তারা বাইরে বের হয়। ফলে ব্রাত্য বসু তার কোম্পানি থিয়েটারের মধ্য দিয়ে তৈরি করলেন বাত্যজন, কালিন্দী বাত্যজন। এবং এই ব্রাত্যজনের আরও বিভিন্ন শাখা খুলে গেল। নৈহাটি ব্রাত্যজন, পানিহাটি ব্রাত্যজন, বালিগঞ্জ ব্রাত্যজন, এরকম বিভিন্ন শাখা। এই শাখাগুলো কি গণনাট্যের মতো কালিন্দী ব্রাত্যজনের সাথে সম্পৃক্ত? ব্রাত্য বসু নিজে বলছেন যে না, তারা তাদের মতো নাটক করে, তাদের মতো অভিনয় করে, কিন্তু একটা বিশেষ যোগসূত্র আছে, এটা লক্ষ্য করা যায়। এবং এই যে ব্রাত্যজন নাট্য সংস্থা গ্রুপ, এই ব্রাত্যজন নাট্য সংস্থায় যারা অভিনয় করে তারা বিশেষভাবে আর্থিকভাবে কিছু না কিছু পয়সা পায়, তার ভিত্তিতে অভিনয় করে। স্বাভাবিকভাবে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে ব্রাত্য বসু তার থিয়েটারি কারবারিতে কুশীলবদের একটা অর্থ দেওয়ার ব্যবস্থা করলেন, যা গ্রুপ থিয়েটারে হচ্ছিল না, যা তিনি এই প্রযোজক পরিচালক ব্যবস্থার মধ্য দিয়েই সেটা করছেন। এখানেই তীর্থঙ্কর চন্দ বড় ব্যাঘাতটা সৃষ্টি করলেন, যে তিনি যা করছেন সেটা একটি পুঁজিবাদী ব্যবস্থা, শিল্প সাহিত্য এই সাধনা করতে পারে না। তীর্থঙ্কর চন্দ একত্র বলছেন যে আজকে হয়তো মুক্তবাজার অর্থনীতির কারণে আমাদের মধ্যবিত্ত জীবনের চেহারা বদলে গেছে, কিন্তু 30-এর দশকের বা 40-এর দশকের মাঝামাঝি সময়, যখন গ্রেট ডিপ্রেশনের ঠিক পরে পরে সারা পৃথিবীতে এক ধরনের উত্তাল পরিস্থিতি চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসবে এরকম একটি পরিস্থিতি চলছে, ঠিক সেই সময়ে গ্রুপ থিয়েটার তৈরি হচ্ছে আমেরিকাতে। হ্যারল্ড ক্লারম্যান, লি স্ট্রাসবার্গ, চেরিল ক্রফোর্ড, এরা গ্রুপ থিয়েটার তৈরি করছেন এবং সেই গ্রুপ থিয়েটারের মধ্য দিয়ে তারা পুঁজিবাদের বিরোধিতা করছেন। তৎকালীন সময়ে একটি নাটক ওয়েটিং ফর লেফটি, যে নাটকটির মধ্যে সরাসরি পুঁজিবাদের বিরোধিতা করা আছে বলে নাটকটিকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। কিন্তু ঠিক এই সময়ে দাঁড়িয়ে ব্রাত্য বসু তার নাটক রচনার মধ্যেও এই ধারণার আনয়ন করছেন। কিরকম না, যদি তার কয়েকটি নাটকের কথা উল্লেখ করা যায় তাহলে দেখব মুম্বাই নাইটস, যেখানে মুম্বাইয়ের অন্ধকার জগতের কথা উঠে এসেছে, যেখানে লাস্যময়ী অষ্টাদশী নারীরা উজ্জ্বল আলোয় কোরাস নৃত্য করছে, এক ধরনের প্রলোভন তুলে ধরা হচ্ছে। দর্শককে বিনোদনের জন্যে এই কাজটি করা হচ্ছে। 2, বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্রাত্য বসুর একটি খুবই বিতর্কিত নাটক। অর্থাৎ আমি বলতে চাইছি যে ব্রাত্য বসু থিয়েটারের মধ্যে দিয়ে যে পুঁজির ধারণাকে আনতে চাইলেন, যে ধারণার সাথে তিনি এই থিয়েটারকে বাঁচিয়ে রাখা, সাধারণ মানুষকে বিনোদন দেওয়া, এখানে যারা কাজ করে তারা কিছু আর্থিক সঙ্গতির মধ্যে আসা, সেটাকে যেমন করলেন, তিনি নাটকের মধ্যে, নাট্য সাহিত্যের মধ্যেও সেই কাজটি তিনি করলেন। তিনি কি করছেন?
নাটকের ট্যাগলাইনে, এই নাটকটা যারা করছিল ইন্দ্ররঙ্গ, এই ইন্দ্ররঙ্গের এন্টারপ্রেনার হচ্ছেন ইন্দ্রজিৎ কিসাম দত্ত। তিনি নাটকটার ট্যাগলাইনে বলছেন যে একটি পুঁজিবাদী নাট্য, বাণিজ্যে বসতে লক্ষ্যে একটি পুঁজিবাদী নাট্য। নাটকটার মধ্যে দারুণভাবে একটা বিষয় আনয়ন করা হয়েছে, কি না, স্কুলের মাস্টারমশাই যখন ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, ছাত্ররা বলে পাইলট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ বলে না উদ্যোগপতি হবে। অথচ যেগুলো সে বলেছে তার মধ্য দিয়েই উদ্যোগপতির পরোক্ষ নির্দেশ করা আছে, অর্থসংস্থানের পরোক্ষ নির্দেশ করা আছে। শিল্প সাহিত্য বা নাট্য সাহিত্য এখনও এইরকম সাধনা কোনো নাটক করেনি যেখানে বাঙালির কোনো সন্তান উদ্যোগপতি হবে। নাটকের মধ্যে আর্য বলে একটি চরিত্র আছে, যার বাবা একজন সাধারণ একটি স্কুল শিক্ষক, দুর্গাপুরের একটি স্কুলের শিক্ষক, সে উদ্যোগপতি হবে। সুতরাং ব্রাত্য বসু তার নাটকের মধ্যে উদ্যোগপতি হওয়ার মধ্য দিয়ে বাঙালি মানসিকতার মধ্যে যে নতুন চিন্তা চেতনা এসেছে, যে নতুন মানসিকতা এসেছে, নীতি আদর্শর মধ্যে একটা বড় ধাক্কা তিনি দিয়ে দিলেন। 2, ফোর্থ বেল। ব্রাত্য বসুর সেই অর্থে খুব বেশি জনপ্রিয়তা পায়নি একটি নাটক, ফোর্থ বেল। ফোর্থ বেল নাটকটি মধ্যে তিনি এই কোম্পানি থিয়েটারের প্রযোজক নির্দেশক সম্পর্ক এবং দর্শক কেমন তার নির্দেশিকাগুলো দিয়ে দিলেন। বিষয় নির্বাচন করতে গিয়ে দেখা যাচ্ছে যে নাটককার বনলতা সেনের চরিত্রের একটা প্যারোডি রূপ অঙ্কন করছে। তাহলে বনলতা সেন নামক কোনো চরিত্রকে হৃদয়ঙ্গম করতে গেলে তাকে তো সেই জাতীয় দর্শক হতে হবে। তা নাহলে তো বনলতা সেন একটা নাটকের মধ্যে দিয়ে আমি কোনো সাধারণ মানুষকে কমিউনিকেট করতে পারবো না। এবং দেখা যাচ্ছে বাংলা থিয়েটার দেখে এরকম দর্শকের সংখ্যা ওই হার্ডলি 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে, এবং তার 10%, প্রায় 10% মধ্যবিত্ত মানুষ। এবং নাটকটির নির্মাণ এরকম যে ফ্ল্যাশব্যাকে পরের অংশটা আগে দেখানো হয়। সেখানে অপরূপ এবং বিদিশা বলে দুজন, তারা স্বামী স্ত্রী, অত্যন্ত নাটক পাগল মানুষ। তারা নাটক দেখে এবং তারা নাটক দেখার মধ্য দিয়ে নাটকের ভালো মন্দ ইত্যাদি সব বিচার করে। ফোর্থ বেল নাটকের এক জায়গায় অপরূপ বলছে, তোর থিয়েটার চলে না তো আমরা কি করব? চালাতে গেলে যা যা লাগে তাই কর, ভালো স্ক্রিপ্ট লেখ, ভালো অভিনয় কর। এই যদি নাটকের একটি চরিত্র বলে, আমার ধারণা এই ডায়ালগের মধ্য দিয়ে ব্রাত্য বসু কোথাও একটা বার্তা পাঠাতে চান। কি বার্তা? না, দর্শকের মনোরঞ্জনের জন্যে, দর্শককে আরও বেশি মঞ্চমুখী করতে গেলে তাকে মঞ্চায়নের ক্ষেত্রে সিনেমাটিক হতে হবে। যে কারণে তার একটি নাটকের নাম সিনেমার মতো। এবং সেই সিনেমার মতো নাটকটির মধ্যে দেখা যাচ্ছে তার মঞ্চ উপস্থাপনা, তার আলো অনেক বেশি আমাদের পূর্ববর্তী গ্রুপ থিয়েটারের যে উপস্থাপনা তার থেকে অনেক জাঁকজমকপূর্ণ, অনেক বেশি আধুনিক। কিছুদিন আগে মির্জাফর বলে যে নাটকটি হয়ে গেল,
বিড়লা সভাগৃহে তার যখন প্রথম অভিনয় হয়, তখন সাইড স্ক্রিনে এগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, মানে ইংরেজি ডায়লগগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, যাতে সেই অর্থে যারা বাংলা বোঝে না তারাও যেন বুঝতে পারে। এই যে নবরূপ আনয়ন, গ্রুপ থিয়েটারের মধ্যে এগুলো ছিল না। তিনি একটা সিনেমা করছেন, সেই সিনেমাটার নাম নাটকের মতো। যদি এক জায়গায় মায়ার হোল্ড এই নাটককে সিনেমার কাছাকাছি চলে আসতে হবে বা একটা সম্পর্ক স্থাপন করতে হবে, এরকম কথাও বলেছিলেন, এবং প্রচুর নাটকের লোকই শেষ পর্যন্ত সিনেমায় এসেছে। সে দীর্ঘ কথা, আমি তার মধ্যে যাচ্ছি না। প্রাথমিকভাবে ব্রাত্য বসু যখন নাটক করছিলেন এই কোম্পানি থিয়েটার তৈরি করার আগে, তখন কিন্তু ব্রাত্যের নাটকের মধ্যে এই চাকচিক্য বা বিষয়গত বয়ান এরকম ছিল না। তিনি যখন টুইঙ্কেল টুইঙ্কেল নাটক লিখছেন, নাটকের বিষয়বস্তু রাজনীতি, কিন্তু তার মধ্যে থিয়েটারি চাকচিক্য ঝকমকি ছিল না, অনেক বেশি তার গভীরতা ছিল। তিনি যখন রুদ্ধসঙ্গীত করছেন, সেখানেও কিন্তু সেই অর্থে থিয়েটারের চাকচিক্য ইত্যাদি ছিল না, সেখানেও বিষয়ের গভীরতা অনেক বেশি ছিল। কিন্তু যখনই তিনি থিয়েটারকে একটা বিপণনের মধ্য দিয়ে নিয়ে যেতে চাইলেন, তখনই তার নাটক রচনার ধারা যেমন বদলে গেল, মঞ্চ উপস্থাপনাও একই সাথে বদলে যেতে লাগল। স্বাভাবিকভাবে এই যে ব্রাত্যর থিয়েটারি কারবারি, এই কারবারিতে আমাদের সামনে কতগুলো লক্ষণ ফুটে উঠতে লাগে। তিনি যেটা বললেন সেটা যদি একটা ইস্তেহার হয়, প্রপোজাল হয়, আমাদের বঙ্গে তো শুধুমাত্র নাগরিকভাবেই নাটক মঞ্চে উপস্থাপিত হয় না, মফস্বলে গ্রামে বিভিন্ন জায়গায় হয়। তার সাথে এই ইস্তেহারের কি যোগ, বা তারাও কি এই পদ্ধতিতে নাটক মঞ্চে উপস্থাপন করতে পারবে? তারাও কি মাসোহারা দিয়ে কুশীলবদের পোষণ করতে পারবে? সম্ভব না। এ প্রসঙ্গে একটি কথা বলা খুব জরুরি। তীর্থঙ্কর চন্দ্র বলছেন, কোম্পানি থিয়েটারকে কিছুতেই নগর এবং মফস্বলের থিয়েটারের সাথে সার্বিক করে তোলা যাবে না। কারণ ব্রাত্য বসু একজন রাজনৈতিক মানুষ। ব্রাত্য বসু বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য। তিনি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন। স্বাভাবিকভাবে তার পক্ষে সরকারের গ্রান্টগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করা এবং তার পরিষেবা দেওয়া সম্ভব, মফস্বলের থিয়েটারের পক্ষে সেগুলো সম্ভব নয়। তাই যদি হয়, তাহলে আমাদের কাছে কি বিরাট বড় ঝুঁকি চলে আসছে না? যদি থিয়েটারকে এইরকমভাবে সাধারণ মানুষের মধ্যে বিপ্লবাত্মক চিন্তা চেতনা থেকে সরে এসে তাদের শুধু বিনোদনই দিতে হয়, তাহলে তো সেই কৌশলীদের, অর্থাৎ কিনা যারা যারা কায়েমি স্বার্থের মধ্য দিয়ে আক্রমণ নামিয়ে আনছে, মোকাবেলার ক্ষেত্রে, নীতি ও কৌশলের ক্ষেত্রে তাদের প্রতি আমাদের কি প্রতি আক্রমণ দরকার নেই? তীর্থঙ্করবাবু বলছেন। কিন্তু কি করা হলো? বদলানোর সময়ের দোহাই দিয়ে তাদেরকেই সাদরে গ্রহণ করে নেওয়ার যুক্তির মধ্যে দিয়ে কি আছে? যারা সমস্ত সমাজ সংসারের মাৎসন্যায় ঘটিয়ে চলেছে, তাকেই তো গ্রহণ করা হলো, যাকে প্রচ্ছন্নভাবে গ্রহণ করা হচ্ছে। পুরো দেশটা যারা লুটে পুটে ভাগ করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে গ্রহণ করছে, আমরা তো তাদেরই হাত ধরছি। যে কখনো রাষ্ট্রের মধ্য দিয়ে, কর্পোরেট সংস্থার বদন্যতার ভেতর দিয়ে চলতে চলতে আমরা তো তাদের অধিকারকেই কায়েম করছি। ব্রাত্য তার ইস্তেহারের ফিরিস্তি দিতে গিয়ে অবশ্য এর অন্য কথাই বলেছে।
কি বলছেন, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। চরম পুঁজিবাদের জয়গান গাওয়ার মধ্য দিয়েই রাষ্ট্র ব্যবস্থা শুধুমাত্র বিপক্ষে না গিয়ে গোপনে এক ধরনের অন্তর্ঘাত ঘটাতে চেয়েছিলাম। তাই সরাসরি সরকারের বিরোধিতা না করে সরকারের মধ্য থেকে সরকারের গ্রান্টকে নিয়ে তার সমবন্টন করে তার মধ্য দিয়ে এই কোম্পানি থিয়েটার আমি প্রযুক্ত করতে চেয়েছি। কিন্তু তীর্থঙ্কর চন্দ্র বলছেন 1961 সালে গণনাট্যের সুভেনিরে বলা আছে, শোষণহীন নির্বাত সমাজ জীবন গঠন যখন গণনাট্যের আদর্শ, গণনাট্য সংঘ তথা নবনাট্য সংস্থাগুলি সেই সময় কিন্তু নবনাট্যের আদর্শ মেনেই কাজ করেছে। তাদেরকে আলাদা করে সরকারের মুখাপেক্ষী হতে হয়নি। তারা কিন্তু সেই সময়ে 77 সালে কিভাবে থিয়েটারের মধ্য দিয়ে এই কায়েমি স্বার্থের বিরোধিতা করা যায় তার মৌল আদর্শকে রক্ষা করেছে। সুতরাং তীর্থঙ্কর চন্দ্র সবসময় ব্রাত্য বসু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তার এই প্রক্রিয়াকে পরিচালনা করতে গেছেন তার উল্টো পিঠে দাঁড়িয়ে সাম্যবাদী চেতনায়, মার্ক্সবাদী চেতনায় তার বক্তব্য পেশ করেছেন। যদি তাই হয়, দিনের শেষে মফস্বলী থিয়েটারের সাথে নাগরিক থিয়েটারের যদি সম্বন্ধ স্থাপন না করা যায়, তবে কি এই ইশতেহারের সার্বিকভাবে বিশেষ গুরুত্ব বঙ্গ থিয়েটারের কাছে থাকবে? যদিও ব্রাত্য বসু বলেছেন 20 বা 25 বছর পরে আমার এই থিয়েটার থাকবে না, যদি রাষ্ট্র এই বিশেষ সমাজ ব্যবস্থাকে নতুনভাবে সহায়তা না করে, তাদেরকে আলাদাভাবে ইনসেন্টিভ না দেয়, তাহলে থাকতে পারবে না। এবং ইশতেহারের শেষে তিনি একটি কথা বলেছেন। কি কথা? না, তিনি মিশেল ফুকোর একটা ডায়লগ নিয়ে বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না আমি কে, আমাকে আগাগোড়া একই থাকতে বলো না, আমাকেও বদলাতে দাও। যদি সেই বদল আপামর সাধারণ মানুষকে আশ্রয় করে না থাকে, শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে, শুধুমাত্র ব্রাত্যজনকে নিয়ন্ত্রণ করে সামান্য কিছু মানুষের সংস্থান করে দিতে পারে, তাহলে সত্যি সেই ইশতেহার আমাদের কাছে প্রশ্নের চিহ্ন এনে দেবে। তাই আমি আমার বক্তব্য গুটিয়ে এনে শেষ পর্যন্ত এই কথায় আসব। বিনয় মজুমদারের একটি কবিতার লাইন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ঘন অরণ্যের মধ্যে সূর্যের আলোর তীব্র অনটন বুঝে তরুণ সেগুন গাছ ঋজু আর শাখাহীন অতি দীর্ঘ হয়, এত দীর্ঘ যাতে তার উচ্চ শীর্ষে উপবিষ্ট নিরাপদ কোনো বিকল পাখির চিন্তা, অনুচ্চ গানের সুর মাটিতে আসে না। সত্যিই তো, যদি ওই প্রান্তিক মানুষের কথা রাজধানীর কেন্দ্র পর্যন্ত না পৌঁছায়, বা রাজধানীর কেন্দ্র থেকে আমার বার্তা তার কর্ণকুহরে না পৌঁছায়, তাহলে সেই ইশতেহার শেষ পর্যন্ত আমাদের বঙ্গ থিয়েটারের ইতিহাসে কোথায় পৌঁছে দেবে, সত্যিই প্রশ্নবহুল হয়েই থাকবে। ধন্যবাদ। এবার আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনি আমি এখানে স্ক্রিনে দেখে বলতে পারবো।
হ্যাঁ, সেই অর্থে আমি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সামান্য কিছু কথা শোনার জন্যে। সকলে ভালো থাকুন। নমস্কার।